আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে তোলারাম কলেজ ইকোনমিক্স অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি নাজিয়া শারমিন হক, প্রভাষক অর্থনীতি বিভাগ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। আজকে আমি তোমাদেরকে যে নতুন টপিকসটা পড়াবো, একদম নতুন একটা চ্যাপ্টার দিয়ে শুরু করব। তোমাদেরকে আমি যে অধ্যায়টা পড়াবো, জেনারেল অ্যান্ড পার্শিয়াল ইকুইলিব্রিয়াম। ওকে, সামগ্রিক ও আংশিক ভারসাম্য, এই চ্যাপ্টারটা আমি আজকে তোমাদেরকে পড়াবো। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে। এবং আজকে আমি তোমাদের এই চ্যাপ্টারটা যেহেতু একদম নতুন শুরু করছি, আমি খুবই একদম প্রাথমিক পর্যায়ে আলোচনা করব, যেগুলো তোমরা অনার্স ফার্স্ট ইয়ারে মাইক্রো ইকোনমিক্সের মোটামুটি তোমাদের ধারণা আছে। আমি জাস্ট একটু তোমাদেরকে রিকল করব, যেটাকে তোমাদের আমি যখন পড়াবো তোমাদের জাস্ট একটু রিভিশনের মতো হবে, একটু রিকল করা। দেন তারপর আমরা আস্তে আস্তে সহজ থেকে এই চ্যাপ্টারের ভিতরে সহজ থেকে কঠিনের দিকে যাব। তবে ভয় পাওয়ার কিছু নেই, ইনশাল্লাহ আমি তোমাদের সাথে থাকবো, আমি হেল্প করব তোমাদের সব সমস্যা ওভারকাম করিয়ে দেওয়ার জন্য। তাহলে আমি পড়া শুরু করার আগে আমি আরেকটু বলে নিচ্ছি, তোমরা যারা এই মুহূর্তে আমার রেকর্ডেড ক্লাসটি দেখছো, প্লিজ তোমাদের কমেন্ট বক্সে তোমাদের নাম এবং রোল নাম্বারগুলো একটু ইনশিওর করবে, এগুলো তোমাদের হাজিরা হিসেবে কাউন্ট করা হবে। ওকে, তাহলে আমি পড়ায় ফিরে যাচ্ছি। আজকে আমি আবারও বলছি, তোমাদেরকে নতুন একটা অধ্যায় শুরু করছি। অধ্যায়ের নাম হচ্ছে আমাদের জেনারেল অ্যান্ড পার্শিয়াল ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস, অর্থাৎ সামগ্রিক এবং আংশিক ভারসাম্য। এই চ্যাপ্টারটা ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স আমি পড়াচ্ছি, এই সাবজেক্টে আমি এই চ্যাপ্টারটা তোমাদের আজকে শুরু করতে যাচ্ছি। তোমরা সবাই জানো, প্রথমেই আমি বলে নিচ্ছি ভারসাম্য কি বা ইকুইলিব্রিয়াম কাকে বলে। ইকুইলিব্রিয়াম, ভারসাম্য, আজকে আমি একদম প্রাথমিক আলোচনা করব, ঠিক আছে? ভারসাম্য কি, ইকুইলিব্রিয়াম কি, ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য কি, ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য কি। ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য বলতে স্থিতাবস্থাকে বোঝায়, একটা স্থির অবস্থা। ভারসাম্য বলতে স্থিতাবস্থাকে বোঝায়, অর্থাৎ আমরা যে বলি ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ধারণ একটা স্থির অবস্থাকে বোঝায়। ভারসাম্য বলতে একটা স্থিতাবস্থাকে বোঝায়, অর্থাৎ ফিক্সড একটা অবস্থা। আমরা যে বলি যে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ধারণ, অর্থাৎ এই ভারসাম্য দামটা কি হবে, কোনো চেঞ্জ হবে না, বাড়বেও না কমবেও না, এই নির্দিষ্ট স্থানে কি থাকবে, ফিক্সড থাকবে। যদি এই ভারসাম্য থেকে দাম বেড়ে যায় তখন এক ধরনের সমস্যা সৃষ্টি হয়, আবার যদি এই ভারসাম্য দাম থেকে দাম যদি কমে নির্ধারণ করা হয় তখন ইকোনমিক্সে আরেক ধরনের সমস্যা ক্রিয়েট হয়। তাই আমরা বলি যে ভারসাম্য হচ্ছে বা ইকুইলিব্রিয়াম হচ্ছে একটা স্থির অবস্থা বা স্থিতাবস্থাকে বোঝায়। তাহলে ভারসাম্যের কথা আসলেই আমাদের কি মনে পড়ে? তোমরা অনার্স ফার্স্ট ইয়ারে ভারসাম্য দিয়ে তোমরা কি ম্যাথ করেছো, তারপরে তোমরা মাইক্রো ইকোনমিক্সেও অনার্স ফার্স্ট ইয়ারে পড়েছো, তাই না? বাজার ভারসাম্য, দাম এবং পরিমাণ নির্ধারণ। তাহলে সেটাই আমি একটু আজকে রিভিউ করি, যেহেতু এই চ্যাপ্টার আমি আজকে একদম প্রথম শুরু করেছি, প্রাথমিক আলোচনা আমি আজকে করব। তাহলে ভারসাম্য কি আমরা এটা বলে আমরা চলে যাচ্ছি বাজার ভারসাম্য। বাজার ভারসাম্য, সাধারণত বাজার ভারসাম্যটা কিভাবে নির্ধারিত হয়? বাজার ভারসাম্যটা নির্ধারিত হয় চাহিদা এবং যোগানের সমতার ভিত্তিতে। বাজার ভারসাম্যটা কখন নির্ধারিত হয়? চাহিদা ও যোগানের সমতার ভিত্তিতে নির্ধারিত হয়। আমরা যদি একটা গাণিতিক উদাহরণ দিই, যদি গাণিতিক একটা ছক যদি আমরা দিই, এখানে আমরা দিলাম পি, দাম 10 টাকা 10, এখানে আমরা দিলাম চাহিদা, এখানে আমরা দিলাম যোগান। আমরা একটা সূচি যদি দেখি 10, 9, 8, 7, 6, ওকে। আমরা যদি বাজার ভারসাম্যের একটা তালিকা আমরা যদি দেখি,
তাহলে আমরা দেখো কি দেখতে পাই, চাহিদা এখানে দিলাম, চাহিদা ধরো 50-50 করে বাড়ছে, 300, 350, 400, আর এখানে 50 করে ধরো কমছে, 300, 250, 200। আমরা যদি মোটামুটি একটা তালিকা, যদি বাজার ভারসাম্যে একটা তালিকা বা সূচি যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা দেখো আমরা বিভিন্ন দাম নিয়েছি। পি দিয়ে বোঝাচ্ছি প্রাইস বা দ্রব্যের দাম, ডি দিয়ে বোঝাচ্ছি ডিমান্ড বা চাহিদা, এস দিয়ে বোঝাচ্ছি সাপ্লাই বা যোগান। আমরা যদি একটা সূচি দেখতে পাই তাহলে দেখো আমরা বিভিন্ন দামের বিভিন্ন মান নিয়েছি, 10 টাকা, 9 টাকা, 8 টাকা, 7 টাকা, 6 টাকা। 10 টাকা যখন দাম তখন চাহিদা 200 একক আর যোগানটা আমার কত, 400 একক। আবার দাম আস্তে আস্তে কমছে, আমার কি হচ্ছে, চাহিদাটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, দাম কমছে আর চাহিদা কি হচ্ছে, বাড়ছে। কারণ আমরা কি জানি, দামের সাথে চাহিদার সম্পর্কটা বিপরীত। আবার অপোজিট সাইড থেকে আমরা যদি চিন্তা করি, আমার দাম কমছে আর যোগানও দেখো কমছে। কারণ আমরা কি জানি, দামের সাথে যোগানের একটা পজিটিভ রিলেশন বা সমমুখী সম্পর্ক বিরাজমান। তাহলে দামের সাথে চাহিদার যেহেতু বিপরীত সম্পর্ক বিরাজমান, দাম কমছে, চাহিদাগুলো বাড়ছে। আর আবার দাম কমছে, যোগানও কমছে। কারণ আমরা কি জানি, দামের সাথে যোগানের একটা পজিটিভ রিলেশন বা ধনাত্মক সম্পর্ক বিরাজমান। এখন আমাদের কথা হচ্ছে, আমরা এই তালিকা থেকে বের করব আমাদের বাজার ভারসাম্যটা কোন দামে সেট হবে। অর্থাৎ আমার চাহিদা এবং যোগান যেখানে সমান সমান হবে, সেই দামটাই আমাদের হবে ভারসাম্য দাম। বাজার ভারসাম্য তাহলে কিভাবে বুঝবো, চাহিদা এবং যোগান যেখানে আমাদের কি হবে, সমান সমান হবে, এবং সেখানে আমাদের যে দামটা নির্ধারিত হবে সেটাই আমরা বলবো আমাদের ভারসাম্য দাম। তাহলে বাজার ভারসাম্য কিভাবে পাবো, চাহিদা এবং যোগানের সমতার ভিত্তিতে। তাহলে দেখি আমাদের কোন দুই সাইডটা ইকুয়াল। দেখি এখানে 300 আছে চাহিদা, আবার এখানে যোগান আছে 300। আরগুলাকে দেখো তো মিলে, 200, 400, 250, 350, 350, 250, 400, 200। শুধু এখানেই দেখো 300, 300, অর্থাৎ যা আমার চাহিদা সেটাই হচ্ছে যোগান। তাহলে দামটা কি, দামটা হচ্ছে আমার 8 টাকা, দামটা হচ্ছে আমার 8 টাকা। তাহলে আমার ভারসাম্য দাম কোনটা, ভারসাম্য দাম আমি পেলাম এই তালিকা থেকে। আমার দামটা হচ্ছে, ভারসাম্য দামটা হচ্ছে আমার 8 টাকা। আর ভারসাম্য চাহিদা এবং যোগানের পরিমাণটা কত পেলাম, সমান সমান, যেহেতু কোথায় 300 আছে। তাহলে ভারসাম্য চাহিদা ও যোগানের পরিমাণটা আমার হচ্ছে কত, ভারসাম্য চাহিদা ও যোগানের পরিমাণটা আমার হচ্ছে 300 একক। তাহলে আমরা এই তালিকা থেকে আমরা কি পেলাম, তালিকা থেকে চাহিদা, বাজার ভারসাম্যটা আমি কিভাবে বলবো, যে চাহিদা এবং যোগান যেখানে আমার সমান সমান, সেম সেম, অর্থাৎ চাহিদা এবং যোগানের সমতার ভিত্তিতে আমার দামটা আমরা পেয়েছি কত, 8 টাকা ভারসাম্য দাম। আর আমরা চাহিদা এবং যোগানের সমতার যেখানে সমান সমান আছে, ভারসাম্য চাহিদা এবং যোগানের পরিমাণটা আমরা পেয়েছি 300 একক। ওকে, তাহলে এই ছক থেকে মোটামুটি কি আমরা ক্লিয়ার, বাজার ভারসাম্য। এগুলো তোমাদের একদম আগের পড়া, আমি জাস্ট রিভিউ করছি, আর কিছুই না, একদম নতুন পড়া না, নতুন চ্যাপ্টারটা নতুন, কিন্তু আমাদের পড়াগুলো কিন্তু তোমাদের এগুলো সব ফার্স্ট ইয়ারের পড়া, জাস্ট তোমাদের কি হচ্ছে, জাস্ট মনে পড়ছে, রিকল করছি আমি। তাহলে বাজার ভারসাম্য আমরা এটা জানি অলরেডি, এগুলো আমাদের সব কমন পড়া, যে বাজার ভারসাম্য কি, এগুলো ফার্স্ট ইয়ারে তোমরা পড়ে এসেছো, যে চাহিদা এবং যোগানের সমতার ভিত্তিতে যেখানে চাহিদা এবং যোগানটা সেম সেম হয় যে বাজার দামে, সেই দামটাই আমাদের হচ্ছে বাজার ভারসাম্য দাম, এবং সেই ভারসাম্য পরিমাণটাই আমার হচ্ছে চাহিদা এবং যোগানের আমাদের কি ভারসাম্য পরিমাণ। ওকে, তাহলে এখন আমরা বাজার ভারসাম্যের একটা গাণিতিক বিশ্লেষণে যাব। এটাও তোমরা ফার্স্ট ইয়ারে করে এসেছো। বাজার ভারসাম্যে আমরা যাব, আমরা একটা গাণিতিক বিশ্লেষণ আমরা দেখব।
গাণিতিক বিশ্লেষণ আমরা দেখব। আজকে একদম প্রাথমিক আলোচনা কিন্তু করছি, কোনো ইন ডিটেলসে যাচ্ছি না, একদম প্রাথমিক ইজি আলোচনা যেগুলো তোমরা আগেই জানো। বাজার ভারসাম্যে গাণিতিক বিশ্লেষণ দেখব। আমি একটা চাহিদা সমীকরণ নিচ্ছি, কিউডি ইজ ইকাল টু এ মাইনাস বিপি। এ বি হচ্ছে প্যারামিটার, আমরা জানি এ বি হচ্ছে গ্রেটার দেন 0। আমি একটা যোগান সমীকরণ নিব, মাইনাস সি প্লাস ডিপি। এখানে সিডি হচ্ছে প্যারামিটার, এটাও হচ্ছে আমার সিডি গ্রেটার দেন 0। আমি এই দুইটা সমীকরণ নিয়েছি। এখন এই দুইটা সমীকরণ থেকে কিউডি ইকুয়াল টু কিউএস করে আমি এখান থেকে প্রাইস আর কি কোয়ান্টিটিটা বের করব। তাহলে কিউডি এর জায়গায় সমীকরণটা লিখছি এ মাইনাস বিপি, কিউএস এর জায়গায় লিখছি সমীকরণটা মাইনাস সি প্লাস ডিপি। আমি যেহেতু প্রাইসের মান বের করব, পি এর মান বের করব, তাহলে কি করব, আমি পি এর মানগুলাকে বাম সাইডে আনবো, মাইনাস ডিপি ইকুয়াল টু মাইনাস সি, এটা এ সাইডে গেলে হবে মাইনাস এ। তাহলে কি হবে, মাইনাস পিটা আমি কমন নিলাম, বি প্লাস ডি, এখানে মাইনাস কমন নিলে হবে এ প্লাস সি। মাইনাস 1 দিয়ে উভয় পক্ষকে আমি যদি গুণ দেই তাহলে আমার মাইনাস সাইন উঠে যাবে, আমার থাকবে কত, পি ইকুয়াল টু এ প্লাস সি ডিভাইডেড বাই বি প্লাস ডি। তাহলে আমার বাজার ভারসাম্য দামটা আমি পাবো, বাজার ভারসাম্য দাম আমি পাবো পি বার। আমরা কি জানি যে আমরা বাজার ভারসাম্য দামের ক্ষেত্রে আমরা পি এর উপরে এটাকে বলে পি বার, একটা বার চিহ্ন দিই, তাহলে পি বার পাবো। যেহেতু এটা ভারসাম্য দাম, এই দামটা ফিক্সড, এজন্য আমরা পি এর উপরে একটা এরকম হেড বসাই, একটা বার চিহ্ন দিই। এটাই হচ্ছে আমাদের বাজার ভারসাম্য দাম, ভারসাম্য দাম, দামটা আমাদের হচ্ছে এটা, পি বার ইকুয়াল টু এ প্লাস সি ডিভাইডেড বাই বি প্লাস ডি। এখন এই পি এর মানটা আমি যদি চাহিদা সমীকরণে বসাই আর যোগান সমীকরণে বসাই, তাহলে আমরা কি দেখতে পাই, কিউডি ইকুয়াল টু এ মাইনাস বি। পি এর জায়গায় আমি মানটা বসাবো, মানটা আমি কত পেয়েছি, এ প্লাস সি ডিভাইডেড বাই বি প্লাস ডি। বি প্লাস ডি, বি প্লাস মুছে নেই, লসাগু করব, ভেঙে করি, একদম একবারে না করে আমরা কি করি, একটু লসাগুটা একটু ভেঙে করি। এ বি প্লাস ডি মাইনাস বি এ প্লাস সি। এখন তাহলে যদি ব্র্যাকেট উঠাই, এ বি প্লাস এ ডি মাইনাস এ বি প্লাসে মাইনাসে মাইনাস বিসি। এ বি প্লাস এ বি মাইনাস এ বি কাটাকাটি চলে গেল, থাকলো কত, এ ডি মাইনাস বিসি ডিভাইডেড বাই বি প্লাস ডি। এটা হচ্ছে আমার ভারসাম্য চাহিদার পরিমাণ পেলাম। এখন তাহলে এই সেম পি এর মানটা আমি যদি কিউএস অর্থাৎ যোগান সমীকরণে বসাই, তাহলে আমি কি দেখতে পাই, আমি বাম সাইডে করছি, এটা মুছে দিচ্ছি যেহেতু আমার জায়গার স্বল্পতা আছে। কিউএস আমি যদি পি এর মানটা কিউএস যোগান সমীকরণে বসাই, আমাদের যোগান সমীকরণ কোনটা, মাইনাস সি প্লাস ডিপি। পি এর মানটা আমি বসাবো, পি এর মানটা কত আমরা পেয়েছি, এটা এ প্লাস সি ডিভাইডেড বাই বি প্লাস ডি। আগেরটার মতো লসাগু করব, মাইনাস সি বি প্লাস ডি প্লাস ডি এ প্লাস সি, ব্র্যাকেট উঠাবো, বি প্লাস ডি মাইনাস বিসি প্লাসে মাইনাসে মাইনাস সিডি প্লাস এডি প্লাস সিডি। তাহলে প্লাস সিডি আর মাইনাস সিডি কাটাকাটি চলে যাবে, থাকবে কি উপরে এডি মাইনাস বিসি ডিভাইডেড বাই বি প্লাস ডি। এটা হচ্ছে আমার কি যোগান, ভারসাম্য যোগানের পরিমাণ, আর এটা হচ্ছে
ভারসাম্য চাহিদার পরিমাণ। দেখো আমাদের দুটোই কিন্তু সেম সেম আছে। আমাদের যা হচ্ছে আমাদের ভারসাম্য চাহিদার পরিমাণটা আমাদের যা, সেটাই কিন্তু আমাদের সেম রেজাল্ট এসেছে ভারসাম্য যোগানেও তা। অর্থাৎ আমাদের ভারসাম্য চাহিদার পরিমাণ এবং ভারসাম্যের যোগানের পরিমাণ যদি সেম রেজাল্ট আসে, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝবো আমাদের ক্যালকুলেশনটা হয়েছে ওকে। আর যদি মনে করো ভারসাম্য দাম তুমি চাহিদার সমীকরণ এবং যোগান সমীকরণে বসিয়ে দুইটা যদি ভিন্ন ভিন্ন আসে, মনে করো চাহিদা এসেছে একটা আবার যোগান এসেছে আর অন্যটা, তাহলে আমি বুঝবো যে আমার ক্যালকুলেশনটা হয়নি ওকে। আর যদি সমান সমান আসে তাহলে বুঝবো ইটস ওকে অলরাইট, আমার যা আসবে আমার হচ্ছে ভারসাম্য চাহিদা, সেটাই আমার আসবে কি ভারসাম্য যোগান। অর্থাৎ ভারসাম্য চাহিদা ভারসাম্য পরিমাণটা হবে, ভারসাম্য পরিমাণটা আমার হবে অতএব কিউ বার ইকুয়াল টু কিউ ডি বার ইকুয়াল টু কিউ এস বার ইকুয়াল টু আমরা কত পেয়েছি এডি মাইনাস বিসি ডিভাইডেড বাই বি প্লাস ডি। এটাই হচ্ছে আমার কি ভারসাম্য চাহিদা এবং যোগানের পরিমাণ। তাহলে আমরা যদি বাজার ভারসাম্যের গাণিতিক বিশ্লেষণ দেখি, আমরা কি তোমরা অনার্স ফার্স্ট ইয়ারে এগুলো করেছো, আমরা কিন্তু এভাবে আমরা বাজার ভারসাম্য দাম এবং বাজার ভারসাম্য পরিমাণ আমরা করতে পারবো। এটা তো আমি গাণিতিক বিশ্লেষণ দেখালাম। আমরা যদি গাণিতিক একটা উদাহরণের সাহায্যে দেখি, নিউমেরিক্যাল একটা এক্সাম্পল দিয়ে দেখি, তোমাদের আরো বুঝতে কি আরো ইজি হবে। আর বোঝার তো কিছু নাই, কারণ তোমরা অলরেডি এগুলো জানো। অলরেডি আমি যে পড়াগুলো পড়াচ্ছি তোমরা এগুলো সব অনার্স ফার্স্ট ইয়ারে তোমাদের ম্যাথে করে এসেছো, তোমাদের ব্যষ্টিক অর্থনীতিতে অনার্স ফার্স্ট ইয়ারে যে ছিল মাইক্রো ইকোনমিক্স, প্রিন্সিপালস অফ মাইক্রো ইকোনমিক্স, এটাতে তোমরা পড়ে এসেছো। বাজার ভারসাম্যের এখন আমি একটা গাণিতিক উদাহরণ দিই। আমি যদি একটা গাণিতিক উদাহরণ দিয়ে বোঝাই তাহলে তোমাদের কাছে আরও একদম জিনিসটা ইজি হবে। কিউডি ইকুয়াল টু দিলাম 4000 মাইনাস 400 পি, কিউএস ইকুয়াল টু দিলাম মাইনাস 500 প্লাস 500 পি। ঠিক আছে, এখন সেম আগেরটার মতোই কিউডি ইকুয়াল টু কিউএস বসাবো, কিউডি এর জায়গায় মানটা বসাবো 4000 মাইনাস 400 পি, কিউএস এর জায়গায় মানটা বসাবো মাইনাস 500 প্লাস 500 পি। এখান থেকে আমি পি এর মানগুলো যেহেতু বের করব, আমি পি গুলাকে বাম সাইডে আনবো মাইনাস 500 পি, আর সংখ্যাগুলোকে ডান সাইডে রাখবো মাইনাস 4000। তাহলে মাইনাস 400 আর মাইনাস 500 যোগ করলে হবে কত মাইনাস 900 পি, আর এখানে যোগ করলে হবে মাইনাস 4500। উভয় পক্ষকে মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস মাইনাস চলে যাবে, পি সমান সমান থাকবে 4500900। তাহলে 0 0 কাটাকাটি কত 45কে 9 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো পি বার কত পাবো 5, 5 নং কত 45। এই এখন পি এর মানটা আমি চাহিদা সমীকরণ আর যোগান সমীকরণে বসাবো। 4000 মাইনাস 400 পি, 4000 মাইনাস 400 ইন্টু পি এর মান কত পেয়েছি 5। তাহলে 4000 মাইনাস 4 5 কত 20, আর 0 0, 4000 থেকে 2000 বিয়োগ দিলে থাকে কত 2000। তাহলে এটা হচ্ছে আমার কি অতএব কিউডি বার হচ্ছে আমাদের, আমরা পেলাম 2000 একক। এখন আবার কিউএস যোগান সমীকরণে আমি পি এর মানটা যদি বসাই, আমার যোগান সমীকরণ হচ্ছে এটা মাইনাস 500 প্লাস 500 পি। পি এর জায়গায় আমি শুধু মানটা বসাবো প্লাস 500, পি এর মান কত পেয়েছি 5, মাইনাস 500 5 5 কত 25 0 0, 2500 থেকে 500 যদি বিয়োগ দিই থাকবে কত 2000। তাহলে এটা হচ্ছে অতএব কিউএস বার ইকুয়াল টু আমি কত পেলাম
2000 একক। তাহলে দেখো আমার চাহিদা হয়েছে 2000, যোগানো এসেছে আমার কত 2000। তাহলে আমি বলতে পারি যে আমার এই ম্যাথ করাটা হয়েছে, যেহেতু চাহিদা এবং যোগান ভারসাম্য দাম চাহিদা এবং যোগান ইকুয়েশনে বসিয়ে চাহিদা এবং যোগানের পরিমাণটা সেম এসেছে, সেক্ষেত্রে আমি বলবো যে আমার ক্যালকুলেশনটা হয়েছে। তাহলে ভারসাম্য দাম আমরা পেলাম পি বার, ভারসাম্য দাম পেয়েছে 5 টাকা। সেই ভারসাম্য দামটা আমি চাহিদা এবং যোগান ইকুয়েশনে বসালাম। বসানোর পরে আমি ভারসাম্য চাহিদার পরিমাণ পেলাম 2000 একক এবং ভারসাম্য যোগানের পরিমাণ আমি পেলাম কত আমরা 2000। তার মানে আমার এভাবে আমি কি করতে পারি, বাজার ভারসাম্য আমাদের যদি নিউমেরিক্যাল এক্সাম্পল দেওয়া থাকে গাণিতিকভাবে, আমরা গাণিতিক উদাহরণের সাহায্যে আমরা জিনিসটা কি আরো ক্লিয়ার হলাম যে চাহিদা এবং যোগানের সমতার ভিত্তিতে আমরা কি করতে পারি, আমরা বাজার ভারসাম্য দামটা নির্ধারণ করতে পারি এবং সেই দামটা আমি চাহিদা এবং যোগান ইকুয়েশনে সেট করে বসিয়ে আমি কি করতে পারি, আমি বাজার ভারসাম্য চাহিদার পরিমাণ এবং বাজার ভারসাম্য যোগানের পরিমাণটা আমরা পেতে পারি। ওকে, তাহলে আমরা এ পর্যন্ত কি করলাম, আমরা কিন্তু পড়লাম যে ভারসাম্য কাকে বলে, ইকুইলিব্রিয়াম কি, বাজার ভারসাম্যটা কি, আমি একটা সূচির সাহায্যে দেখালাম। ঠিক আছে, বাজার ভারসাম্য কিভাবে চাহিদা যোগানের ভিত্তিতে আমরা সূচির সাহায্যে কিভাবে আমরা বাজার ভারসাম্যটা পেতে পারি দেখালাম। এবং বাজার ভারসাম্যে আমরা কি করলাম, গাণিতিক একটা বিশ্লেষণ দেখালাম এবং এরপর বাজার ভারসাম্যের একটা গাণিতিক উদাহরণ নিউমেরিক্যাল এক্সাম্পলের সাহায্যে আমরা কিন্তু বাজার ভারসাম্যের এই ধারণাগুলো ক্লিয়ার হচ্ছি। এখন তাহলে আমি যদি চিত্রের সাহায্যে বাজার ভারসাম্যটা একটা দেখাই, আমি যদি একটু চিত্রের সাহায্যে বাজার ভারসাম্যটা ব্যাখ্যা করি, তাহলে দেখো আমরা কি করতে পারি। সূচির সাহায্যে আমরা যে সূচিটা করেছিলাম, সূচির সাহায্যে আমি যদি বাজার ভারসাম্য চিত্রের সাহায্যে দেখাই, এখানে হচ্ছে আমার কি চাহিদার পরিমাণ, ভূমি অক্ষে হচ্ছে চাহিদার পরিমাণ, যোগানের পরিমাণ, লম্ব অক্ষে হচ্ছে দাম। এই হচ্ছে আমার চাহিদা রেখা হচ্ছে ডিডি, যেটা বাম থেকে ডানে নিম্নগামী, আর এটা হচ্ছে আমার যোগান রেখা এসএস। দুইটা রেখা ই বিন্দুতে ইন্টারসেক্ট করব। এই ই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু, এখানে দিলাম আমি ভারসাম্য পরিমাণ আর এই জায়গায় আমি দিলাম কি ভারসাম্য দাম। এই হচ্ছে আমার কিন্তু বাজার ভারসাম্যের গ্রাফ। আমার চাহিদা রেখা কোনটা, চাহিদা রেখা হচ্ছে ডিডি, আর যোগান রেখা কোনটা, যোগান রেখা হচ্ছে এসএস। এই দুইটা রেখা আমার ই বিন্দুতে ইন্টারসেক্ট করলো বা ছেদ করলো, তাহলে ই বিন্দু আমার হলো ভারসাম্য বিন্দু। ই বিন্দু থেকে ভূমি অক্ষ বরাবর লম্ব টানলাম, পেলাম ভারসাম্য পরিমাণ কিউ বার, ভারসাম্য চাহিদা এবং যোগানের পরিমাণ হচ্ছে কিউ বার, ইন্ডিকেট করেছি। ই বিন্দু থেকে লম্ব অক্ষ বরাবর লম্ব টানলাম, আমি পেলাম কি পি বার, এটা হচ্ছে পি বারটা কি ভারসাম্য দাম। এটাই কিন্তু আমার বাজার ভারসাম্যের গ্রাফ। ওকে, এখন তাহলে আমরা বাজার ভারসাম্য কি আমরা সূচির সাহায্যে ছক আকারে আমরা দেখলাম যে সূচি থেকে আমরা কিভাবে চাহিদা এবং যোগানের সমতার ভিত্তিতে বাজার ভারসাম্য দামটা বের করতে পারি। তারপর আমরা গাণিতিক বিশ্লেষণ একটা দেখলাম যে কিভাবে আমরা বাজার ভারসাম্য পি বার কিউ বার কিউ ডি কিউ এস বের করে আমরা কিভাবে পি বার কিউ বার বের করতে পারি। তারপর আমরা গাণিতিক উদাহরণের সাহায্যে দেখলাম এবং শেষে কি করলাম, আমরা একটা গ্রাফের সাহায্যে দেখলাম। আমি আশা করি ভারসাম্য কি মানে বাজার ভারসাম্যটা কি, আশা করি যে তোমরা সব অ্যাঙ্গেল থেকেই তোমাদের দেখলাম এবং এই জিনিসগুলো তোমাদের অলরেডি জানা। আশা করি যে তোমাদের বাজার ভারসাম্য জিনিসটা কি এটা ক্লিয়ার হয়ে গেছে। এখন তাহলে আমি আরেকটা টপিকস পড়াবো, সেটাও তোমাদের জানা টপিক, সেটা হচ্ছে বাজার ভারসাম্য দামের ওপর সরকার যদি নিয়ন্ত্রণ করে তাহলে সরকারের নিয়ন্ত্রণের প্রভাব বা ফলাফল। বাজার ভারসাম্যের উপর সরকার কর্তৃক নিয়ন্ত্রণের ফলাফলটা কি হতে পারে। ঠিক আছে, বাজার ভারসাম্য
দামের উপর, বাজার ভারসাম্যের উপর সরকার কর্তৃক নিয়ন্ত্রণের ফলাফল কি হতে পারে সেটা আমরা দেখব। দুইটা হতে পারে, একটা হলো বাজার ভারসাম্য যে দামটা নির্ধারিত হবে ওই দামের উপর, বাজার ভারসাম্য দামের উপর, বাজার ভারসাম্যের দামের উপর সরকার কর্তৃক নিয়ন্ত্রণের প্রভাব বা ফলাফল। একটা হচ্ছে সর্বোচ্চ দাম নির্ধারণ, এটাকে আমরা বলবো প্রাইস সিলিং, প্রাইস সিলিং। আরেকটা হচ্ছে সর্বনিম্ন দাম নির্ধারণ। একটা হচ্ছে সর্বোচ্চ দাম নির্ধারণ, আরেকটা হচ্ছে সর্বনিম্ন দাম নির্ধারণ, প্রাইস ফ্লোরিং বলা হয় ইংরেজিতে। তাহলে আমরা প্রথমে আজকে প্রথমটা দেখব যে বাজার ভারসাম্য দামের ওপর সরকার কর্তৃক দাম নিয়ন্ত্রণের ফলাফলটা আমাদের কি হতে পারে। আমরা প্রথমটা দেখব, সেটা দেখব আমরা হচ্ছে সর্বোচ্চ দাম নির্ধারণ অর্থাৎ প্রাইস সিলিংটা আমাদের কি হবে। কেমন এইগুলো প্রাইস সিলিংটা সচরাচর আমাদের নিত্য প্রয়োজনীয় যে ভোগ্যপণ্য আছে, চাল, ডাল, চিনি, তেল, সয়াবিন তেল, লবণ, নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে সরকার কি করে, একটা কি করে প্রাইস সিলিং নির্ধারণ করে। অর্থাৎ মনে করো, আমি যদি একটা উদাহরণ দিই, মনে করো আমাদের সয়াবিন তেলের দাম চাহিদা এবং যোগানের ভিত্তিতে, ঠিক আছে, চাহিদা এবং যোগানের ভিত্তিতে বাজার ভারসাম্য দাম নির্ধারিত হলো। প্রতি লিটার সয়াবিন তেলের দাম হচ্ছে 150 টাকা। কিন্তু এই 1 লিটার সয়াবিন তেলের দাম যদি 150 টাকা হয় তাহলে সেটা কি অনেকেরই, অনেক জনগণের পক্ষে, দেশের অনেক জনগণের পক্ষে কি সেটা ক্রয় করা পসিবল না, ক্যাপাসিটি ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। তাহলে সরকার তখন কি করবে, সরকার তখন এই দামটাকে এমন একটা দাম সেট করবে, মনে করো সরকার যেন জনগণ সেটা কিনতে পারে সয়াবিন তেলটা, ঠিক আছে। সরকার মনে করো দাম সেট হয়েছে চাহিদার যোগানের ভিত্তিতে 150 টাকা। তখন ওই সরকার জনগণের দিকটা বিবেচনা করে, জনগণ যেন কিনতে পারে, জনগণের কথা বিবেচনা করে তাদের সাফারিংসটা যেন কম হয়, 150 টাকার জায়গায় সরকার একটা দাম নির্ধারণ করে দিল 120 টাকা। অর্থাৎ কোনো বিক্রেতাই 120 টাকার বেশি দামে আর সয়াবিন তেল জনগণের কাছে কি করতে পারবে না, বিক্রি করতে পারবে না। এটাকেই আমরা বলবো প্রাইস সিলিং। বোঝা গেছে? এটাকেই আমরা বলবো প্রাইস সিলিং। তাহলে সরকার বাজার ভারসাম্য দামের থেকে একটা কম দামে একটা দাম হলো কি করবে, একটা বাজার ভারসাম্য দামের চেয়ে একটা কম দামে, সর্বনিম্ন দামে কি করবে, এমন একটা প্রাইস নির্ধারণ করবে যেটাতে জনগণ উপকৃত হবে, জনগণের ভোগান্তিটা কমে। আর কি হবে, বিক্রেতারাও যেন এরকম, সরকার একটা এমন একটা নিয়ন্ত্রণ করবে যে কি করবে, বিক্রেতারা ওই সরকার নির্ধারিত দামের বাইরে এর থেকে বেশি দামে ওই পণ্যটা কি করতে পারবে না, জনগণের কাছে বিক্রি করতে পারবে না। ওকে, তাহলে আমরা যদি গ্রাফিক্যালি দেখি প্রাইস সিলিংটা, সর্বোচ্চ দাম নির্ধারণটা, তাহলে আমরা কি দেখব, আমরা যদি গ্রাফিক্যালি একটু দেখি, আমরা যদি দেখি এখানে হচ্ছে আমাদের দাম, এখানে হচ্ছে চাহিদা ও যোগান। মনে করো এই হচ্ছে আমার চাহিদা রেখা, এই হচ্ছে আমার যোগান রেখা। আমার বাজার ভারসাম্য চাহিদা এবং যোগানের ভিত্তিতে দামটা নির্ধারিত হয়েছে পি নট, আর হচ্ছে এম, এই হচ্ছে এম। এখন সরকার কি করবে, সরকার একটা এর থেকে বাজার ভারসাম্য দামের থেকে নিম্ন দামে, সর্বনিম্ন দামে, মনে করো আগে ছিল পি নট, এখন হয়েছে P1, এই দামে কি করবে, এই দামটা নির্ধারিত করবে জনগণের সাফারিংসটা কমানোর জন্য। এর ফলে P1 দামে কি হবে, আমাদের কি হবে, চাহিদাটা বেড়ে হয়ে যাবে, OM থেকে প্রাথমিক চাহিদা থেকে বেড়ে হয়ে যাবে
OM1 পরিমাণ, অর্থাৎ চাহিদাটা বাড়বে। আর আবার এই এত কম দামে তখন কি করবে, সাপ্লায়াররা দ্রব্যটা বিক্রি করতে চাবে না, সেক্ষেত্রে তখন কি হবে, সাপ্লাইটা কমে যাবে, সাপ্লাই কমে হবে M2, ঠিক আছে, সাপ্লাইটা কমে হবে M2। সেক্ষেত্রে তখন কি হবে, সেক্ষেত্রে যেহেতু আমাদের দাম কম হতে পণ্যের চাহিদা অনেক বেড়ে যাবে, সরকার যদি ওভাবে কোনো যদি স্টেপ না নেয়, ওভাবে নিয়ন্ত্রণ যদি না করতে পারে, তখন দামটা কি হবে, আরও বেড়ে হাই হয়ে যাবে এবং দামটা প্রাথমিক যে ভারসাম্য দাম ছিল সেই দামের চেয়েও আরও বেশি বেড়ে যাবে, ঠিক আছে। তখন কি হবে, তখন দামটা এত বেশি বেড়ে যাবে যে জনগণের সাফারিংসটাও তখন, ভোগান্তিটাও আরও বেড়ে যাবে, কারণ ব্যবসায়ীরা তখন কি করবে, একটা কৃত্রিম সংকট বা চোরা কারবারের দিকে ঝুঁকে যেতে পারে, একটা ইচ্ছে করে একটা কি করলো, আর্টিফিশিয়াল ক্রাইসিস একটা তৈরি করলো, ঠিক আছে। দামটা বেশি দাম পাওয়ার জন্য কি করলো, দ্রব্য মজুত করে রেখে কি করলো, একটা চোরা কারবারের একটা করলো, একটা কৃত্রিম একটা সংকট তৈরি করলো, যেন দামটা তারা আরও বেশি পায়। এবং তখন কি হবে, সরকার যদি ওভাবে কোনো স্টেপ না নেয়, যদি পণ্যের সরবরাহটা বাড়াতে না পারে, তখন কি হবে, জনগণের ভোগান্তি আরও বেড়ে যাবে। তখন প্রাথমিক যে বাজার ভারসাম্য দামটা সেট হয়েছিল সেই দামের চেয়েও আরও বেশি দামে জনগণকে পণ্য ক্রয় করতে হবে। তাহলে এটাই কিন্তু মোটামুটি আমাদের প্রাইস সিলিংয়ের ধারণা বা সর্বোচ্চ দাম নির্ধারণের ধারণা। আজকে তাহলে আমি এ পর্যন্ত এখানেই শেষ করছি, একদম প্রাথমিক আলোচনা করলাম তোমাদের সাথে। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে প্রাইস ফ্লোরিং, সর্বনিম্ন দামটা নির্ধারণ হলে কি সমস্যা হয়, কি হয়, সেটা আমি আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, নিজের প্রতি যত্ন নাও, পরিবারের সবার প্রতি যত্নশীল হও। আজকে এই পর্যন্ত, ভালো থাকো, আল্লাহ হাফেজ।